Hello guys, Assalamu alaikum to my channel. I want to explain you about the chapter 4 ICT class 8. My name is Rashid Ahmed. I am from Dhaka. I am now reading in class 11 of Dhaka Residential Model College. Now I want to speak you about the ICT chapter of uh, the name of the topic is spreadsheet. What is the meaning of spreadsheet? Spreadsheet, such a uh, type of page or such a type of কাগজ বলতে গেলে স্প্রেডশিট এমন একটা জিনিস, একটা কাগজ যে কাগজটা মূলত আমরা অনেকেই ব্যবহার করেছি, যে মূলত আমরা একটা পেজে ঢুকি, একটা পেজ এক্সেলে বা ওয়ার্ডে ঢুকি, এটা একটা পেজ। এই যে ওয়ার্ড ওপেনিং হচ্ছে, এই যে একটা ডকুমেন্ট বা এই একটা পেজ, আমরা তো একটা পেজ ব্যবহার করি। এমন আমরা লেখি, খাতার মধ্যে লিখি, ওইটাও একটা পেজ। কিন্তু আমরা স্প্রেডশিট এমন একটা পেজ, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ভাবে ব্যবহার করলে ওই পেজটা বা ওই কাগজটা আমরা একটু বড় আকার চাই, কারণ আমরা বিভিন্ন ধরনের হিসাব দর কষাকষি করতে গেলে তখন আমাদের একটু বড় কাগজ লাগে বা বড় সাইজে একটা কাগজ লাগে। ওই কাগজগুলা আমরা যদি এখন কোথায় যাই, কারণ আমাদের হিসাবের জন্য যেমন হচ্ছে মনে করেন যে আমরা একটা রেজাল্ট শিটই বানাবো। রেজাল্ট শিট বানানোর ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা আমরা একটা কাগজ, এই দেখেন এই কাগজের পরিধি হচ্ছে আর রো, এই হচ্ছে তার কলাম, আর এটা হচ্ছে এটা কাগজ, এবং এই কাগজের খন্ড খন্ড ভাগে ভাগে ভাগাভাগিত করা হয়েছে। এই একটা স্প্রেডশিট। এই স্প্রেডশিট মূলত কি? স্প্রেড মানে বড় বা ছড়ানো, আর শিট মানে কি? কাগজ। তাহলে স্প্রেডশিট হচ্ছে এমন একটা কাগজ যা অনেক বড় এবং বড় ছাপানোর কাগজ, মূলত এটাকে বলা হয়। এই স্প্রেডশিট আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট স্প্রেডশিট ব্যবহার করা যায়, যেমন হচ্ছে মাইক্রোসফট, ভিসিক্যাল। আমি এখন তোমাদের দেখাই ভিসিক্যালটা। ভিসিক্যাল, সরি টাইপ ভুল হয়েছে। ভিসি ক্যালক হচ্ছে সর্বপ্রথমে এই স্প্রেডশিটটা ব্যবহার করা হয়েছিল এই পুরা পৃথিবীতে প্রথম। এটার ছটনটা কি, এখানে প্রথমবার ব্যবহৃত করা হয়েছে, এবং এখানে আমাদের 70 দশক, এই 70 দশকের শেষের দিকে কে আবিষ্কার করেছিল? অ্যাপেল কোম্পানি। অ্যাপেল কোম্পানি 70 দশকের শেষের দিকে প্রথম এই ভিসিক্যালটা আবিষ্কৃত করে, এবং পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল বা ওপেন অফিস ক্যালক স্প্রেড নামক স্পেস সফটওয়্যার উদ্ভাবিত হয়। মানে আস্তে আস্তে এই প্রযুক্তির কি বলে ধারাবাহিকতায় আমরা এখানে মাইক্রোসফট এক্সেল, ভিসিক্যাল কে ছেড়ে মাইক্রোসফট এক্সেল, বর্তমানে এক্সেল বেশি ব্যবহৃত হয়। আম, আমরা এখন বিভিন্ন ধরনের এক্সেল, যেমন হচ্ছে বর্তমানে ব্যবহার করে, যেমন এখন আমি তোমাদের শিখাবো এক্সেল কেমনে খোলে বা কেমনে ব্যবহার করে। অনেকে এখনো জানো না এটা। এটা মূলত আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা ডাবল ক্লিক না করে, অনেকে ডাবল ক্লিক ধরে মাউস দিয়ে করে, কিন্তু এইভাবে না করে আমরা একটা কাজ করতে পারি। উইন্ডোজে গিয়ে আমরা এখানে মাইক্রোসফট অফিস, সরাসরি মাইক্রোসফট অফিস, অফিস অফিস দিয়ে সার্চ করলে, আমরা যদি সার্চ করি তাহলে এখানে আমাদের কয়েকটা অ্যাপ দেখাবে। দেখো, অ্যাপটা হচ্ছে মিনিমাম অনেকের পাওয়ার পয়েন্ট থাকে, তারপর হচ্ছে কি বলে ফটোশপ থাকে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু মাইক্রোসফট অফিস দিয়ে আমরা যদি সার্চ দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে শুধু ওয়ার্ড, যারা হচ্ছে বিভিন্ন ধরনের লিখিত কাজ করবে। কিন্তু আমরা স্প্রেডশিট সম্পর্কে দেখতে গেলে তাইলে আমরা এখানে বর্তমানে বহুল ব্যবহৃত কি বহুল ব্যবহৃত অপশনটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আই গেস।
মাইক্রোসফট এক্সেল। এক্সেল যেহেতু, তাহলে আমরা এই এক্সেল অ্যাপটা ওপেন করি। এক্সেল অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমাদের এখানে কি দেখাবে, এই যে আমরা এখন এটাকে যদি আমরা এখন অন করি, তাহলে আমরা এখানে দেখো, এখানে একটা অপশন আছে একে বলে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন এমন একটা টাইপের অংশ যার মাধ্যমে আমরা স্ক্রিন স্ক্রিন হতে পারে আমরা ডাবল স্ক্রিন করতে চাই, বা আমাদের পাশাপাশি দুইটা স্ক্রিন রাখতে চাই, এটা করা যায়। আর অথবা আমি শুধু এক্সেলটি পুরা স্ক্রিন জুড়ে থাকবে, তাহলে আমরা এই নর্মালি এটাকে ক্লিক করলেই হয়, এটা ফুল স্ক্রিন এসে পড়ে। ছোট স্ক্রিন যদি এরকম ছোট স্ক্রিন আসে, তাহলে ফুল স্ক্রিন এসে পড়বে অটোমেটিকলি আমরা একটা একবার ক্লিক করলে। এখন আমরা দেখবো অটোমেটিকলি একটা পেজ ওপেন হবে, এর নাম হোমে আমরা দেখবো বিভিন্ন ধরনের এই নিউ, বা আমরা এখন আর নতুন যে সচেতন করবো, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে খুলি। আমরা ডকুমেন্ট খুললাম, এখানে আমরা মূলত এই একটা কেমনে এক্সেল ওপেন করে তা আমি দেখাইলাম। এখন আমি দেখব যে এক্সেলের ভাগ আছে। এক্সেল কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এরকম ভাবে চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই। কারণ আমি তোমাদের যদি এখন প্যাড দেখাইতে যাই, এই দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এরকম ভাবে এটা চলতেই থাকবে। আমরা যদি একটু জুমটা কমাই, তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পাবো এটার পজিশন গুলা, মানে কতগুলা এটা প্রথমে কিভাবে আমরা এটাকে করি, বা এই আমরা এখানে দেখতে পারবো এ বি এম হ্যান, এভাবে এভাবে আমরা দেখতে পারবো। এখন আমরা একটা জিনিস আগে শিখি, মূলত কলাম জিনিসটা কি। কলাম জিনিসটা হচ্ছে এই যে আমরা উপর থেকে নিচ, উপর থেকে নিচ অনেকে গুলিয়ে ফেলে যে কলামকে আর রোটাকে। আগে আমি তোমাদের টেক্সট বুক থেকে দেখাই কলম আর রোটা কি। এই দেখো তোমার টেক্সট বুকের মধ্যে দেখাচ্ছে, স্পেশালি এমন একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যা আমরা ব্যবহার করে ওয়ার্কবুক বা বহু সময় সারি ও কলাম হিসেবে। তাহলে আমরা এখন দেখতে পারি যে মূলত কলাম আর আহ, রো, কলাম আর রোটা কি। আমরা এখন সরাসরি যাব মাইক্রোসফট এক্সেলে, যে বইটা দেখলাম ওরা একটা দিয়ে দিল এ বি সি ডি, এখানে দেখো এ বি সি ডি এফ জি এগুলো একটা সিরিয়াল বাই করছে, এবং 1 2 3। এখন এ বি সি টাকে বলে কলাম, আর 1 2 3 টাকে বলে রো। এখন আমি তোমাদের ক্লিয়ার ভাবে একটু কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো এখানে আমি যদি আরো জুমিং করি, এক ফুল জুমিং করলাম, আরো জুমিং করি, জুমিং করে মূলত আমরা যে প্যাড আছে আমরা তার উপর একটু আহ, মূলত আমি ল্যাপটপ ইউজ করছি, ল্যাপটপে স্ক্রিনটাকে বড় করে দিয়ে আমরা একটু এরকম ভাবে দুই আঙ্গুল দিয়ে প্রেস করে আমি এটাকে স্ক্রিন স্প্লিট করতে পারি। এখন আমি দেখি এখানে যে এ একটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এইটা কি মানে প্রথমে যে কলামটা, কলামটা আমরা কিভাবে আমরা ডান পাশে না বাম পাশে এভাবে বলার দরকার নেই। আমরা মূলত দেখবো যে এখানে স্প্রেডশিট এর মাধ্যমে আমরা এখানে আইডেন্টিফিকেশন করি দুইটা দ্বারা। একটা হচ্ছে আমাদের ইংলিশে আক্ষরিক দ্বারা, আর একটা হচ্ছে নাম্বার দ্বারা। এখন ইংলিশ আক্ষরিক এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এরকম ভাবে চলতেই থাকে, কিন্তু এখানে চলারও নিয়ম আছে। মূলত আমরা কলামে, আমি তোমাদের একটা জিনিস শিখাই এখানে ওয়ার্ডে লিখে, যে কলামে আমরা মূলত দেখি যে এ কমা বি কমা বি বি কমা সি, এরকম ভাবে চলতে 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 যখন আসবে জেড, জেড আসবে, তখন আবার শুরু হবে আমাদের। ফার্স্টে শুরু হচ্ছিল কি দ্বারা, এ দ্বারা, এর সাথে প্লাস হবে, মানে মূলত তোমাদের এর সাথে যুক্ত হবে, কি বলবো, এর সাথে যুক্ত হবে। এই যোগ চিহ্নটা আনার জন্য আমাদের শিফট প্রেস করে কিবোর্ডে দেখবো সমান চিহ্নের উপরে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন শিফট দিয়ে আমরা দেখবো বিভিন্ন ধরনের উপরে বাংলা অক্ষর যারা শিখতে চায় বা বাংলা কিবোর্ড টাইপিং, তাদেরও শিফট ব্যবহার না করে আমরা কি করতে পারি, অব্র কিবোর্ড ইউজ করতে পারি, মানে বাংলা টাইপের লেখার জন্য। আমরা এখন ইংলিশে টাইপ করতেছি, মূলত কিবোর্ডের যে লেখার টাইপিং। এখন আমরা দেখবো কি যে শিফট ক্লিক করে এখানে আমি যদি প্লাস চিহ্ন চেক করি, এখন আমি কি করব, এ দিয়ে এ কমা
বি কমা সি কমা ডি ডট ডট করে আবার জেড, মানে কি প্রথম যে অক্ষরটা, প্রথম অক্ষর দিয়ে সবগুলো 26টা করে একবার রিপিট হবে, আবার দ্বিতীয় অক্ষর দ্বারা আবার এই কমা দিয়ে আবার যদি পরের সিরিয়াল শুরু করতে যাই তাহলে বি প্লাস এ কমা বি কমা সি কমা ডি, এরকম ভাবে চলতে চলতে এই তোমার জেড পর্যন্ত। তা তোমরা এখন এখান থেকে কিছু দেখতে পাইলা যে এভাবে আমরা কলাম সাজাই, আর আমরা জানি কি এই কলাম সর্বোচ্চ ধরবে কয়টা এবং রো সর্বোচ্চ ধরবে কয়টা, আমরা এটা একটু দেখে নেই। কারণ এটা মূলত দেয় না কোনো জায়গায়, তারপরও যে হাইয়েস্ট কলাম, হাইয়েস্ট, সরি আমি ফন্টটা চেঞ্জ করতে ভুলে গিয়েছি, HIG, হাইয়েস্ট কলাম অ্যান্ড রো ইন এক্সেল। এটা আমাদের একটু মুখস্থ করতে হবে যে কতগুলো কলাম এবং রো, মূলত 16,384টি কলাম, কতটি, 16,384টি, 84টি না? তাহলে আমরা যদি ওয়ার্ডে আমরা এখন লিখি যে নোটে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এক্সেল, এক্সেল দিয়ে আমরা মূলত এটা, এখন আমি তোমাদের একটা জিনিস শিখাবো, কপি করা। কপি করবো কেমনে, আমরা দেখো আমরা এখানে একটা মাউস প্যাড দেখতে পাচ্ছি না, এই যে মাউস প্যাডটা, আর ভিজুয়ালি দেখানোর জন্য তোমাদেরকে আমি, এই দেখো এই যে এখানে একটা মাউস প্যাড, এখানে একটা উড়াউড়ি করতেছে বা যাই করতেছে, এখানে একটা মাউস প্যাড। এখন আমরা কি করবো, মাউস প্যাডে টান দিয়ে এখান থেকে দেখবো এখানে একটা অপশন আছে, যখন তুমি নর্মালি মাউস প্যাড দিয়ে ক্লিক করবে তখন এরকম একটা তীর চিহ্নের মতো আসবে, কিন্তু যখন তুমি কোনো জিনিসের উপর বা লেখার উপর দিবে তখন এরকম একটা চিহ্ন আসবে। হুম, তারপর আমরা কি করবো, এখানে যে রাইট বাটনটা ক্লিক করে আমরা এটাকে এভাবে টান দিব, তখন আমরা দেখবো যে এখানে একটা নীল রং কিন্তু বোল্ড হচ্ছে, দেখেছো নীল রং বোল্ড হচ্ছে। কন্ট্রোল সি দিয়ে আমি যদি এখন ক্লিক করি, এখানে তোমরা দেখো আমি কিন্তু বোল্ড করলাম এবং নীল রং দিয়ে, এখন দেখো এই অপশনটার নিচে আমাদের এরকম ভাবে করতে পারি। এখন দেখো নীল রং বোল্ড হলো, এখন আমি কি এটাকে দ্বারা আমি কন্ট্রোল, আমরা এভাবে শিখলাম যে কেমনে এটা কপি করে, এই কপি করলাম, এখন দেখো এখানে নিচে একটা কয়েকটা অপশন আছে, আমি এখান থেকে কপি টেক্সট ক্লিক করব, বা তুমি যদি রাইট ক্লিক করো এই লেখার উপর তখনও এখানটা ভিজুয়াল আসবে, কিন্তু আমার একটু প্রবলেম আছে এই কিবোর্ডের ওই মাউস প্যাডে, তাই দেখাতে পাচ্ছি না। মূলত এখানে ডাবল ক্লিক করলে তুমি এটা কি করতে পারবে, কপি করতে পারবা। এখন তুমি কপি করে কি করলা, এখানে আমরা কপি করার ইয়ে কি, কন্ট্রোল সি দ্বারা আমরা কি করি, কপি করি, কন্ট্রোল এক্স দ্বারা আমরা কাট করি, কাট করা বুঝো মানে এক জায়গা থেকে যে কেটে আনা। এখন আমি কন্ট্রোল ভি দ্বারা কি করে পেস্ট, এটা আমাদের একটা নতুন ইয়া, কন্ট্রোল কি বলে, হ্যাঁ সিটিআরএল, কন্ট্রোল প্লাস ভি, সরি আমি বারবার, প্লাস ভি ইজ ইকুয়াল টু পেস্ট, মানে তুমি একটা জায়গা দিয়ে ছাপালা বা তুমি এটা কপি করে আনলা, এটা কপি করে এখন ছাপানোর জন্য আমরা কন্ট্রোল ভি ইউজ করি। আর আমরা যদি এখন ইউজ করি কন্ট্রোল, আমি এখানে দুইটা নতুন কি শিখলাম, অপশন শিখলাম, কন্ট্রোল প্লাস, সরি বারবার এই একটা জিনিস, কন্ট্রোল প্লাস, আমার লেখা মনে হয় অনেকের একটু ভিজুয়ালি সমস্যা হচ্ছে, তাই আমি ফন্ট ঠিক করে দিই, একটু ভিজুয়াল করে দিই, একটু বড় করে দিই। এই যে এটা কিভাবে করলাম অনেকে জিজ্ঞেস করবে, কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে, কন্ট্রোল বি দিয়ে ক্লিক করে বোল্ড বোল্ড করা যায়, আর কন্ট্রোল বি দিয়ে কি করে বোল্ড করে, কন্ট্রোল ভি দিয়ে কি করে পেস্ট করে, কন্ট্রোল সি দিয়ে আমাদের আমি এখন সাইজ ঠিক করলাম এটা, যে আমি এখন দেখি সাইজ কিন্তু আমরা এখানে যখন আমরা কন্ট্রোল এ দিয়ে ক্লিক করি তখন কিন্তু আমাদের কোনো কিছু ভিজুয়াল থাকে না,
আমরা এখন কি করবো, এখানে ছোট একটা বক্স আছে, বক্সতে ক্লিক করে এখানে দেখবো অনেক ধরনের নাম্বার টাইপের আছে, এটা দ্বারা আমরা কত বড় চাই সেটা এখানে উঠবে। এখন আমি এটাকে মনে করেন 36 দিই তোমাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য। এই এখন আমি কি করবো, এইখানে কন্ট্রোল প্লাস সি ইজ ইকুয়াল টু কপি অ্যান্ড কন্ট্রোল প্লাস, কি বলতে পারি, কন্ট্রোল প্লাস বি পেস কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কাট। We see that, and we also see about control প্লাস এ, বড় হাতের এ বা ছোট হাতের এ একই কথা। আমরা যখন এই বাটনটা ক্লিক করব সে একই কথা, আমরা এতে ক্লিক করি বা এখানে কি হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সিলেক্ট, সিলেক্ট অল, সিলেক্ট না শুধু বলি আমরা সিলেক্ট অল। তারপরে আমাদের আর কি শিখলাম, CTRL প্লাস 600 শিফট প্লাস বি, কি বোল্ড, আই গেস বোল্ড। এখন দেখো আমরা এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট শিখলাম, এটা মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি এবং মাইক্রোসফট এক্সেল আমরা এখন শিখবো যে এটা মূলত কি। আমরা আগে কি জানলাম যে কতগুলো হাইয়েস্ট কলাম হতে পারে, হাইয়েস্ট কলাম হতে পারে 16,384 columns and how many rows, এটা এটাকে বলা যায় হচ্ছে ওয়ান, if I not wrong, 1,48,576 rows আমরা এখানে দেখতে পাবো। এখন আমি তোমাদের অনেক জানার ইচ্ছে যে আমি কেমনে এটা দেখাবো। আগে আমরা শিখি যে কলাম জিনিসটা কি। কলাম জিনিসটা হচ্ছে, দেখবা আমরা মূলত যখন ব্যবহার করি একটা কম্পিউটার, তখন দেখবা এইখান থেকে আমরা যখন এই বি, এই সি, এই ডি, এই ই, এটা এফ, এটা জি, এটা এস, এটা কে, এটা এল, এই যে আমরা যখন ইউজ করি এটা, এখন দেখবা আমি যদি উপর থেকে নিচে যাই, দেখো আমরা কিন্তু এখানে বি1 দেখাচ্ছে, মানে কি বি ফার্স্ট ব্লক এটা। এখন আমি যদি নিচে যাই তাহলে দেখবা এখানে কিসের পরিবর্তন ঘটতেছে, এই ব্লকটা কিসের পরিবর্তন ঘটতেছে, এই সংখ্যার পরিবর্তন। প্রথমে দেখো এই ব্লকটা 3, এই ব্লকটা 2, এই ব্লকটা 1। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আস্তে আস্তে কিসের পরিবর্তন ঘটতেছে, ঘটতেছে হচ্ছে সংখ্যার পরিবর্তন। সংখ্যার পরিবর্তন না, দেখো এখানে 8 সংখ্যা। এখন আমরা একটা মজার জিনিস আমরা কি শিখছিলাম, সংখ্যা মানে কি, সংখ্যা মানে রো। তাহলে আমরা এখানে দেখবো কি যে এই বি, এই বি কিন্তু ইয়ে আছে, কি বলে কনস্ট্যান্ট আছে, কিন্তু আমাদের 1 2 3 এগুলো সংখ্যাকে আস্তে আস্তে বাড়ছে বা কমছে। আমি যদি একে 6 থেকে আগে নিই 3, তাহলে আমরা এখন এখান থেকে একটা স্টেটমেন্ট শিখতে পারি যে ইফ ইট গোজ আপস টু ডাউন বা ডাউনস টু আপ, বা আমরা নিচে থেকে উপরে যখন ইউজ করি তখন তাকে বলে রো। এটা নিয়ে আমারও কি বলবো, বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ না, এমসিকিউ টাইপ কোশ্চেন আমি অনেকেই পরীক্ষার সময় দেখতো যে আওলায় যায় যে কিভাবে বলবো যে উপর থেকে নিচে গেলে রো হবে নাকি কলাম হবে। আমরা এটা মূলত এখন ক্লিয়ার করতে পারি যে উপর থেকে নিচে 1 2 3 কিসের পরিবর্তন করছে এখানে। আমরা এক্সেলে আবার একটু ক্লিয়ার হই, এখানে দেখো আমরা নিচে কিসের পরিবর্তন করছি, উপর থেকে নিচে, এটা নিচে গেলাম 2, এখানে 1, তো কলামের এখানে বক্সে কোন চেঞ্জ আসছে, আসছে, আসছে গিয়েছে এই নিচের থেকে উপরে যে যখন আমরা যাচ্ছে তখন কিন্তু সংখ্যার চেঞ্জ আসছে, তাইলে কি নিচে থেকে উপরে গেলে রো চেঞ্জ হয়, নট কলাম। কলাম কিন্তু এখানে কনস্ট্যান্ট। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে এখন রোর ব্যাপারটা ক্লিয়ার, উপর থেকে নিচে গেলে রো, আর কলামটা কি, কলাম হচ্ছে এই দেখো আমরা এখানে, এখন আমি থেকে পাশ দিক দিয়ে অনেকক্ষণ তো আমরা চেষ্টা করলাম যে উপর নিচ, উপর নিচ তো আমাদের এতক্ষণ ক্লিয়ার হলাম। এখন আমি পাশ দিকে চেষ্টা করলাম, দেখো এখানে আমি এ বিতে ছিলাম, সিতে গেল, তাহলে কিসে পরিবর্তন করতেছে দেখো, ই
ই এফ জি এইচ। কিসের পরিবর্তন ঘটলো এখানে? এখানে ঘটলো হচ্ছে আমাদের অক্ষরের পরিবর্তন। তো অক্ষরের পরিবর্তন মানে কি? কলাম। তাহলে আমরা যদি বাম থেকে ডানে যাই বা ডান থেকে বামে যাই, কিসের পরিবর্তন ঘটবে? ইজিলি কলামের পরিবর্তন ঘটবে। এখন আমরা বলতে পারি এখানে, এখন দেখো আমরা একটা জিনিস আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের কি কয়টি ভেরিয়েবল ব্যবহার করা লাগছে? দুইটা, একটা কলাম একটা রো। তাহলে এখন তুমি দেখো বি একটা কি, বি একটা কলাম, ওয়ান কি একটা রো। এই দুইটা সম্বন্ধে বা দুইটা একসাথে আমরা যখন তাকে আইডেন্টিফিকেশন করতে যাই, তাকে আমরা কি বলবো? মোটামুটি বলবো যে একটা সেল। বা এই যে মনে করো আমাদের বিভিন্ন ধরনের সেল, সেলের সংজ্ঞাটা কি? শেষ হলে কোষ, বাংলা থেকে কোষ বলে। কোষ মানে কি? ছোট্ট ঘর। আই এম ডেফিনেটলি শিওর দ্যাট ছোট ঘর। তাহলে সেল হচ্ছে ছোট ঘর। এখন আমরা দেখবো যে সেল, সেল বিভিন্ন ধরনের, তুমি কি বলবো, আমাদের শরীরের সেল। তেমনই এক্সেলেরও সেল আছে। এক্সেল ছোট ছোট ঘর। এই ছোট ছোট ঘর কেমনে আইডেন্টিফিকেশন করি? যে এটা উপর থেকে নিচে কয় নাম্বার, পাশের থেকে ডান পাশে থেকে বাম পাশে কয় নাম্বার, ওই হিসাব করে। তাহলে আমরা এটাকে বাম থেকে ডানে যদি আমি প্রকাশ করি, তাহলে এটাকে দ্বারা বি, আর বা কলাম, আর নিচ থেকে কি রো। তাহলে আমরা কলাম আর রোর সাথে কি করতে পারি? একসাথে করে আমরা কি বলতে পারি? সেল বা ঘর। এই সেল বা ঘর। এখন ছোট ছোট ঘরকে আমরা সেল বলি। এই সেল, এই বি, এই বি ওয়ান কি পজিশনে আছে? কোন ঘর বরাবর আছে? এক ঘর বরাবর আছে। কোন কলাম বরাবর আছে? বি কলাম বরাবর আছে। তাহলে কি এখানে আমরা কি হবে? বি ওয়ান, কারণ এটা ওয়ান বরাবর বি, তাহলে কি এটা একটা আইডেন্টিফিকেশন ঘর। তারপর আমরা দেখি, এখন আমরা অনেকেই বলছেন যে ভাইয়া আমরা এখানে বি ওয়ানই থাকবো, আমরা বি টু কেমনে প্রকাশ করব? বি ওয়ান কমা বি টু। তখন আমরা এটাকে যদি কি বলে, এই বি ওয়ান আর এই বি টু, তাহলে আমরা এখন দেখবো বি ওয়ান আর বি টু হচ্ছে দুইটা ঘর। এখন আমি যদি এটাকে একটু এখানে দেখি, এখানে আমরা এখন কেমনে জানি, এখানে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো। এখানে দেখো, এখানে আমি কিভাবে জানি, এই আমরা দেখো এখন একটা নির্দিষ্ট ঘর পাচ্ছি, ঠিক না? আমরা সেল মূলত কেমন নির্দিষ্ট ঘর পাচ্ছি? ই ফোর, ই ফাইভ, এখানে একটা ঘর ক্লাস করে দেখবে, কারণ ডি বরাবর 4 নাম্বার ঘর ডি ফোর বলে থাকে। তাহলে এভাবে আমরা, যেমন তোমাদের বইটা আছে ই টেন, আই গেস ই টেন আছে, ই টেন, এই ঘর আবার দেখো, এই ঘর বরাবর 5, ই বরাবর 10 থেকে 5 ঘর দূরে। তাইলে আমরা এখান থেকে কি পেতে পারি? এখানে নির্দিষ্ট আমরা যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলতে যাই, সেল ব্যবহার করে থাকি। এই সেল মূলত হচ্ছে দুইটা একসাথে নিলে কলাম ই বরাবর। আমি যদি এখন মনে করি যে একটা কলাম দিলাম ই, তাহলে ই নিচে কত নাম্বার আমি ঘর চাই, ওটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। কিন্তু আমরা যদি আবার 10 ধরি, কত নম্বর কলামে, এটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। এখন আমরা কোনো কিছু নির্দিষ্টভাবে বলার জন্য আমরা দুইটা ভেরিয়েবল ইউজ করলাম, একটা কলাম একটা রো। এখন তোমরা ক্লিয়ার মনে হয় কলাম আর রো বিষয়টা। এখন আমি তোমাদের বইতে আবার ফেরত যাই, যে বর্তমানে এই তথ্য প্রযুক্তি অনেক ব্যবহার আছে, এগুলো তোমাদের রিডিং চ্যাপ্টার, কিন্তু আমি তোমাদের এখানে কয়টা পয়েন্ট বলে দিই। বর্তমান যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এখান থেকে আসবে স্প্রেডশিটের ব্যবহারগুলা, বা শিটে আমরা কিভাবে তথ্য, স্প্রেডশিটে কিন্তু আমরা সব ধরনের তথ্য ইউজ করে থাকি। যেমন বিভিন্ন ধরনের হিসাব করা, মূলত আমরা স্প্রেডশিট ব্যবহার করি হিসাব করার জন্য। এটা হিসাব করার সফটওয়্যার, আহ হিসাব করার জন্যই ব্যবহার করি। বিভিন্ন ধরনের বিশ্লেষণ, বা আমরা যদি কোনো কিছু গ্রাফ ট্রাফে দেখতে যাই, তখন আমাদের বিশ্লেষণ করার কাজে লাগে। বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করার কাজে, আহ প্রতিবেদন তৈরি করার কাজে আমরা দেখতে পাই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্যবহার করা যায়। এবং স্প্রেডশিট এর ব্যবহার করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল একসাথে, আমরা জানি কি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি? তথ্য। তো তথ্য হলে আমরা এখানে বিভিন্ন ধরনের যেসব তথ্য, তাহলে আমরা তথ্য আমরা কি করতে পারি? স্প্রেডশিট এমন একটা সফটওয়্যার, আমাকে বড় ধরনের তথ্য এখানে, বেশি বেশি তথ্য এখানে সংরক্ষণ করি। আর তথ্য কি হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পদ বর্তমানে। আমরা এই জন্যই ব্যবহার করি স্প্রেডশিট। স্প্রেডশিটে আমরা বিভিন্ন তথ্যই রাখি। আমরা কিন্তু অন্য কিছু রাখার জন্য স্প্রেডশিট ব্যবহার করে থাকি না। স্প্রেডশিটে দেখবা যে আমরা নতুন বিভিন্ন ধরনের, কি বলবো, রেজিস্টার খাতা বা রেজিস্টার নোট আমরা দেখতে পারি, বা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট আমরা মূলত দেখি। বার্ষিক পরীক্ষা আমাদের সিলেবাসের রেজাল্ট যখন দেয়, তখন আমাদের সিলেবাসের রেজাল্টটা দেখবা বাংলা বরাবর, বাংলা ইংলিশ নাম্বার সিরিয়ালে কলাম কলামে থাকে। এটা মূলত এক্সেল থেকেই নেওয়া।
মূলত আমরা বিভিন্ন ধরনের রেজাল্টের কাজে ব্যবহার করি। তো আমরা বিভিন্ন ধরনের বিজনেসে আমার এই বছর কত আয় হলো, কত ব্যয় হলো, বা তার মধ্যে কত আয় ব্যয়ের মধ্যে কত পার্থক্য হলো, বা কত লাভ হলো বা কত ক্ষতি হলো। আমরা এসব প্রকাশ করতেও কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি? মূলত স্প্রেডশিট ব্যবহার করে থাকি। এখন আমার এখানে বিভিন্ন ধরনের গল্প-টল্প বলেছে, তোমরা দয়া করে একটু পড়ে নিও, বা এগুলো সব এমসিকিউ টাইপের, এমনও দেন এখান থেকে এমসিকিউ। তারপর কি বললো এখানে যে স্প্রেডশিট ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত ও নির্ভুলভাবে আমরা যদি কোনো ভেরিয়েবল নির্ভুলভাবে প্রকাশ করতে চাই, আমরা অনেকে মনে করে যেটা কিভাবে নির্ভুল আমাকে বুঝিয়ে দেন স্যার। এখানে ভাইয়া মনে করে এখানে 10 আর এখানে কত 12, আমি ভেরিয়েবল এই দুইটা রাখলাম, মনে করে এগুলো তথ্য, এটা উপাত্ত না। এখন আমি যদি কোনো কিছু মানে আমি যদি এখন এই দুইটার অটো সাম করি, বা এর মাধ্যমে আমরা কি পাই? 22 লেখাটা পাই না? পাই কি? আমরা 10 আর 12 দুইটা যোগ করে 22 পাই, বা পাশাপাশি একটা কলামে রাখলাম এটাকে, বা আবার তথ্য দুইটা একসাথে রাখলাম, তাহলে এখানে কি হবে? যে আমরা এটাকে বলবো যে একটা 22, বা এটাকে আমরা নির্ভুলভাবে তথ্যটা বের করলাম, বা যোগটা নির্ভুলভাবে আমরা করলাম। এই কাজটা আমরা মূলত এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করে থাকি, বা এর মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে আর আমরা হিসেব করতে পারি। এটার জন্যই আমরা মূলত এই তোমাদের বইতে দেওয়া আছে যে কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করা যায়। বিভিন্ন ধরনের অল প্রোগ্রামে ক্লিক করে, বা আমরা উইন্ডো যেখানে দেখো, আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, এই যে উইন্ডো ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে আমারটা একটু আপডেট ভার্সন দেখো, এখানে পিন না তোমরা প্রোগ্রামস, বা তোমরা যারা আগের কম্পিউটার ইউজ করো, আমার কম্পিউটারে আমি নর্মালি এক্সেল দিয়ে সার্চ দিলেই হয়। মূলত আমরা যখন এই অপশনটা খুলি, তখন আমরা এখানে দেখবো যে এক্সেল নামে একটা অপশন আছে। এক্সেল অপশন ক্লিক করে আমি এক্সেল ব্যবহার করে থাকি। তোমাদের এখন ক্লিয়ার করলাম এটা। এরপর বিভিন্ন ধরনের আইকন, যেমন এখানে দেখো একটা আইকন আছে, এক্সেলের নিজস্ব কিন্তু একটা আইকন আছে। এই আইকনটা হচ্ছে এইটা, এই দেখো এক্সেলের আইকন কিন্তু একটা বক্স টাইপ এবং ভিতরে এক্স লেখা। এই হচ্ছে তোমাদের এক্সেল কিভাবে ওপেন করে। এখন আমরা এতক্ষণ শিখলাম যে কি কলাম থেকে রোটা কি, তোমাদের এতক্ষণ শিখালাম। এবং টাইটেল বারটাকে, হোয়াট ইজ মিন টাইটেল বার, আর আমি টাইটেল দিই। তো এখন টাইটেল বার এখানে টাইটেল বার হচ্ছে, দেখো এখানে আমাদের যে এই দেখো আমি একটা বুক লিখতেছি, বা বিভিন্ন ধরনের টাইটেল দিচ্ছি, বুক টু এক্সেল, এটাকে টাইটেল না? আমরা একটা জিনিসের কাজ শুরু করতেছি, বা আমরা কোনো কিছু শুরু করব, কিন্তু আমি দেখে টাইটেল দেই নাই, এই বুক টু এক্সেল, এখানে কি ওটা টাইটেল হিসেবে আছে, কারণ আমি 2 নাম্বার বুক লিখতেছি, ও এক্সেল মনে করছে 2 নাম্বার বুক, তাই ওখানে টাইটেল 2 দিয়ে রেখেছে, বুক টু এক্সেল। তাইলে আমরা এখানে বিভিন্ন ধরনের দেখবে, তোমাদের পুরান যারা কম্পিউটার ইউজ করে তাদের দেখবে যে টাইটেল টাইটেল বার বা বুক ওয়ান এরকম ভাবে দেখাবে। এই বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল, আমারটা বুক টু, কারণ আমি আগে একটা বুক লিখেছিলাম, সেজন্য আমি বুক টু, বা আমি আগে যদি এখানে দেখো আমি মাইক্রোসফট এক্সেলে এই তোমাদের এখন ক্লিয়ার করলাম, এই দেখো এই বুক ওয়ান, মানে প্রথমে একটা যখন ওপেন করছিলাম তখন দেখো এখানে বুক ওয়ান, আমি যখন দ্বিতীয়বার ওপেন করছি একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখো এখানে বুক ওয়ান। আমি এখন যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বাড়াতে চাই, এই দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই বুক থ্রি, আমি কি আস্তে আস্তে বুক কি বাড়তেছে, আমি বুক কি এখানে আমি নতুন একটা ডকুমেন্ট খুললে এটাকে নতুন বই, এটাকে টাইটেল বার বা এরা টাইটেল বার মূলত বলি। এখন বলবা হোয়াট ইজ মিন অফিস বাটন বা ফাইল বাটন। আমরা এক্সেলের উপরে ডান পাশে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, যে ওখানে আগে বইয়ের লাইনটা পড়ে, এক্সেল উইন্ডোর উপরে বাম পাশে বাটনটি বা বাটনটি ক্লিক করে নতুন এক্সেলের ওয়ার্কবুক খোলা, বা আগের ওয়ার্কবুক সংরক্ষণ করা সহ অনেক কাজে ব্যবহার করা হয়। তাইলে এখন আমরা দেখবো যে মূলত এই জিনিসটা কি, অফিস বাটন জিনিসটা কি। তোমরা অনেকে দেখবে যে পুরানোটায় পুরানোটায় আছে যে আহ, এখানে দেখো পুরান যে আমরা ইউজ করি মাইক্রোসফট এক্সেল, তাদের অফিসটা এইভাবে দেখাবে, কোনায় একটা অপশন আছে এখানে অফিস দেখাবে, কিন্তু বর্তমানে যারা ইউজ করি তাদের অফিস হচ্ছে ফাইল। বর্তমানে যারা ইউজ করি তাদের বর্তমানে অফিস নামে এখন কোনো অপশন থাকে না। আমরা মূলত এখানে এই ফাইলটাকে মূলত এই ফাইল, ওখানে অফিসের যে কাজ আমরা ফাইলেও একই কাজটাই করি, কিন্তু বর্তমানে আস্তে আস্তে আপডেট হওয়ার জন্য এখানে আমরা
আমি মূলত এই মাইক্রোসফট এক্সেলের 2023 সালের ভার্সন বা 25 সালের ভার্সন আই গেস আমি ইউজ করতেছি। এখানে অফিসটা কিন্তু আমরা নিচে যারা পুরান বা 7 বা 2011 এর ভার্সন ইউজ করছে, তাদের কোনো একটা অফিস বাটন নামে ক্লিক তখন ওখানে কিন্তু ফাইল অপশনটা নাই, যেটা আমরা বর্তমানে ইউজ করছি ফাইল। এই ফাইলটাই মূলত অফিসের কাজটা করে। বর্তমানে আমরা যে এক্সেল ইউজ করি, অনেকে দেখবা যারা পুরান তারাও একটু ভয় পাওয়ার কিছু নেই, তাদের অফিস বাটনটা ক্লিক করলে তারা বিভিন্ন ধরনের আগের ওয়ার্কবুক, নতুন ওয়ার্কবুক বা নিউ যে কাজটা আমরা বিভিন্ন ধরনের অফিস বাটনের মাধ্যমে দেখতে পারি। এখন এরপর কি যে কুইক অ্যাক্সেস টাইটেল। কুইক মানে কি? কুইক মানে কি? কুইক মানে তাড়াতাড়ি। অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার বা আমরা তা ব্যবহার করলে যে টুলবার। টুলবার মানে কি? হোয়াট ইজ যেমন টুলবার? টুলবার মানে হচ্ছে আমার টুল মানে কি? এটা উপকরণ বা কাজ। টুলবারের কাজটা হচ্ছে অফিস বা ফাইল বাটনের পাশে আমরা ফাইল মানে আমাদের যে বর্তমানে ফাইল বাটনটা আছে ওই বাটনের পাশেই আমরা যদি এখন কুইক অ্যাক্সেস বারগুলো দেখি, এখানে দেখো, এখানে আমাদের এই বুক দেখো, এখানে বুক নামে একটা অপশন আসে। এটাকে মূলত আমরা বলবো কি, এটাকে বলবো হচ্ছে আমরা কন্ট্রোল মানে কি বলে এটাকে বলবো আমরা হচ্ছে আমরা একটা টুলবার, আমরা এই বুকের মধ্যে আছি, একে টুলবার। আমরা টুলবারের নতুন একটা আমরা নাম দিতে পারি, যেমন হচ্ছে আমি বুক টুতে এই নাম না দিয়ে আমি দিলাম হচ্ছে এক্সেল মানে নিউ ক্লাস। এই এটা কিন্তু সেভ করলাম, এটা কিন্তু আমার এখানে যা অপশন আছে আমার তা কিন্তু মাধ্যমে দেখতে পারি যে এই দেখো আমি ক্লিক করার সাথে সাথে এটা কি অটোমেটিকলি এটা কি নাম পরিবর্তন হয়ে গেছে। এই যে অপশনটাকে বলে কুইক বার বা কুইক অ্যাক্সেস টুল, আমরা খুব দ্রুতভাবে এই টুলটা ইউজ করার জন্য তোমরা আবার অনেকেই বলে ফেলবো স্যার স্যার তাহলে এগুলো কি কুইক অ্যাক্সেস, আমরা এগুলো তো দিয়ে অনেক কাজ করি না। কুইক অ্যাক্সেস টুল বলে এটাকে, কারণ আমি এটা দ্বারা বিভিন্ন ধরনের নামকরণ করি বা আমার যে নতুন ওয়ার্কশিট খুলেছি বা ওয়ার্কবুক খুলেছি ওইটার মাধ্যমে আমি কি এটার দেখতে পাই। এখন আমি তোমাদের আবার বয়ে যাই যে কুইক অ্যাক্সেস টুল বার, তোমাদের কুইক অ্যাক্সেস টুলটা মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো। এখন তোমরা দেখবা বুক ওয়ান বা মাইক্রোসফট এক্সেল, তোমরা অনেকে দেখবা রিবন জিনিসটাকে, হোয়াট ইজ মিন রিবন? রিবন হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কমান্ডগুলো গুচ্ছ আকার, কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো। কমান্ড কি আমরা কম্পিউটার ইউজ করি কেন? হোয়াই উই আর ইউজিং কম্পিউটার? বিকজ it will help us to reduce our time by commands, কারণ আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যার মতো কাজ করে মানুষের কম্পিউটার কিন্তু নিজস্ব কোনো ব্রেন নাই, যা আছে আমাদের আদেশ অনুযায়ী এটা চলে। তাহলে তুমি এখানে দেখবা রিবন বা এই অংশটা উম, পুরান কম্পিউটারে এইসব অংশ আমরা দেখবো যে উপরে একটা পেস্ট বিভিন্ন ধরনের চিত্র চিত্র দিয়ে ইনসার্ট টিনসার্ট ডিলিট অপশন দেখতে যাবে। এখন আমি তোমাদের মেইন যে নতুন ভার্সনটা দেখাচ্ছি, নতুন ভার্সনটা হচ্ছে এগুলো দেখো, এখান থেকে এই অংশটা থেকে তোমাদের একটা শেষ অংশ পর্যন্ত যে অংশটা তাকে বলা হচ্ছে কি রিবন। রিবন এখানে দেখো আমি এখানে ফন্ট ঠিক করতে পারছি, এটা কি বলে ফন্ট রিবন বা আমরা বিভিন্ন ধরনের আমাদের ফন্ট রিবন, যেমন এখানে 22 আমি ফন্টটাকে আরো আগাইলাম, যা এখন আমি এভাবে না রেখে 20 রাখি, তাহলে এখানে দেখো কলামের সাইজ কিন্তু বড় হয়ে গেছে, আগে থেকে কলামের সাইজ বড় হয়ে গিয়েছে, কারণ আমাদের বড় ফন্ট লাগবে, তাহলে কি ফন্ট সাইজ, এটাকে কি বলে ফন্ট সাইজের কলাম বা ফন্ট সাইজের কি বলে রিবন। এখন অ্যালাইনমেন্ট, এখন অ্যালাইনমেন্টে তুমি এভাবে রাখবো, সোজা রাখবো নাকি নিচে নিচে রাখবো নাকি বাম পাশে রাখবো নাকি উপর নিচে রাখবো, এই অংশটাকে বলে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি যে আমরা মূলত অ্যালাইনমেন্ট মানে আমরা জানি হচ্ছে যে একটা সোজা বা নির্দিষ্ট দিকে ওইটাকে ধাবিত করা, একে বলে অ্যালাইনমেন্ট অংশ। আর এই যে নাম্বার, আমরা এখানে বিভিন্ন ধরনের নাম্বার বা সাইন ইউজ করি, এই সাইনটাকে মূলত বলে নাম্বার সেকশন। আর এখানে বিভিন্ন সেল স্টাইল, আমরা কেউ ধরে দুইটা সেল একসাথে নিব নাকি তিনটে সেল একসাথে, বা সেলের কন্ডিশন গুলো আমরা বা সেলের যে ফরম্যাট গুলা, এটা কি স্টাইল, স্টাইলটা ইউজ করি স্টাইল অপশনের মাধ্যমে। এবং সেল, এই সেলটা কি আমরা ডিলিট করবো নাকি ফরম্যাট দেবো, ফরম্যাট চেঞ্জ করবো নাকি এটাকে ইনসার্ট দেবো, নতুন ইনসার্ট মানে কি, ইনসার্ট জিনিসটা মানে কি ইনসার্ট কোনো কিছু ইনপুট দেওয়া, তাহলে ইনসার্ট। আর তোমাদের বিভিন্ন ধরনের এডিটিং বা শর্ট ফাইল ফাইন্ড রিসার্চ বা তোমাদের এখানে
সাম ইত্যাদি ইত্যাদি আমরা এখানে এগুলোকে বলে কি, আমরা বিভিন্ন ধরনের অটো সাম বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য বা বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য আমরা এই অপশনটা ইউজ করি বা এডিটিং করার জন্য আমরা এই কাজটা ইউজ করি। তাহলে এখানে কয়টা কাজ আছে মূলত? আমাদের এখানে দেখতে পাচ্ছি টোটাল আমাদের 7টা, 7টা। কিন্তু আমরা এখান থেকে 7টা, ক্লিপবোর্ডটা আলাদা মূলত কয়টা? 6টা। এখান থেকে সার্চ সিকোয়েন্স উপর থেকে ওখানে দিয়ে আসলে 7টা পয়েন্ট আছে, কিন্তু ক্লিপবোর্ডটা আলাদা। তোমাদের ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এই 6টা অংশে ভাগ করলে আমরা কি এটা বিভিন্ন ধরনের অংশ দেখতে পাবো। কিন্তু তোমাদের ওই একসাথে বলেছে যে চিত্রভিত্তিক সেল, মানে এটা একসাথে মেনু বার বা মেনু যে বারটা, মেনু বার চিত্রভিত্তিক বিষয়ের জন্য কাজ করার জন্য। আর এখন তোমাদের শিখাবো যে এই অংশটাকে ওর চিত্রভিত্তিক কমান্ড, এটাকে মূল চিত্রভিত্তিক একসাথে বলে। কিন্তু আমরা এখন তোমাদের শিখাবো এই ভাগে ভাগে আমরা যে নাম টাম দেখলাম, আমরা নাম টাম যাই হোক বা নেম, আমরা ওটাকে কিভাবে প্রকাশ করব। দেখো এখানে, এই দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের দেখতেছি ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং। এই যে 6টা অংশ, এই 6টা অংশকে আমরা মূলত বলি কি, মেনু ট্যাবের আওতায় বিভিন্ন ধাপ। আমরা এদিকে ধাপ শিখলাম না, কি কি ধাপে এগুলো ভাগে ভাগে করা আছে। এটাকে মূলত ধাপে ধাপে করছি না কাজটা। তাহলে এটাকে কি বলবো? এটাকে ধাপ বলবো। তাহলে এটা কি কিসের ধাপ এটাকে বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা মেনু বার, কারণ এটার উপরে মেনু, আমরা বিভিন্ন ধরনের খাবার দেখার সময় বা একটা মেনু মেনু ইয়ে দেয়, মেনু দেয়, আমরা ওখান থেকে কি বিভিন্ন ধরনের টাইটেল দেখে দেখে কাজগুলো করি। এখন এখানেও কি, ফন্টের টাইটেল হলো ফন্ট, ফন্টের কাজ করতে গেলে ফন্টের টাইটেল আমরা খুঁজবো, অ্যালাইনমেন্টের কাজ করতে অ্যালাইনমেন্টের টাইটেল খুঁজবো, আমরা বিভিন্ন ধরনের টাইটেল খুঁজবো। এটাকে মূলত কি বলে? এই যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এটাকে বলে মেনু মেনু ট্যাবের আওতায় বিভিন্ন ধাপ। আর উপরে যে আমরা কোণায় দেখি, এই যে এখানে আমরা দেখব কি ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফরমুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এই যে অপশনগুলা, এই অপশনগুলোকে মূলত কি বলে? এই যে এখান থেকে উপরে দেখবা তোমাদের এই বক্সের উপরে কয়টা অপশন আছে, যে আমরা বিভিন্ন ধরনের ইনসার্ট দিব বা ছবি আঁকবো বা এখানে পেজ লেআউট দিব, ফর্মুলা দিব। তাইলে এখানে আমি কি ইউজ করতে পারি? এইখানে আমি এই যে অংশটা, এই অংশটাকে মূলত আমি বলি যে কি বলে, একে বলে হচ্ছে মেনু বার, মেনু ট্যাব আই গেস। এখন তোমাদের কয়টা পয়েন্ট বলে রাখি এখানে আমরা দেখবো। এখন তোমাদের এক্সামে আসে মূলত, আমি যেহেতু এক্সাম দিয়েছি একবার, তোমাদের এক্সাম মূলত আসে হচ্ছে এই যে এই অপশনগুলা, হোম, জীবনের উপরে কি থাকে, জীবন কয় ভাগে বিভক্ত? জীবন 3 ভাগে বিভক্ত। একটা কি, 1 নাম্বার হচ্ছে মেনু বার, 2 নাম্বার কি চিত্রভিত্তিক কাজ বা চিত্রভিত্তিক টাইটেল, আর নিচে কি মেনু ট্যাবের আওতায় ধাপ। এখন তোমাদের অপশন এরকম আসতে পারে যে অফিস বাটনটা কিসের উপরে, রিবনের উপরে বা কোনটা উপরে, টাইটেল বার, মেনু বার, নাকি আমরা বলবো যে চিত্রভিত্তিক আওতায় যে ভাগ ভাগ, এটাকে বলতো এটা আগে। তো এখন আমরা কেই মনে রাখবো, মনে করবো কোনো কিছু শুরুর আগে আমরা মূলত বা বর্ণনা করার আগে আমি মূলত তার টাইটেলটা মানে কি বা মেনু বার, আমরা টাইটেল মানে কি মেনু বার। তারপর আবার বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা, আর্টিকেলটা হচ্ছে এখানে চিত্রভিত্তিক অংশ। আর আর্টিকেল দেওয়ার পর আর্টিকেলটা কি, কোনখান থেকে আমরা বের করেছি সে আর্টিকেলের, বা আমি নিজে লিখলাম, ওই লেখক বা আমি যে লেখক তার সম্পর্কে যে অংশটা, তাকে আমরা মূলত বলবো কি, এই যে আমাদের মেনু বারের আওতায় ধাপ, ধাপে ধাপে কাজ, যেমন আমরা বিভিন্ন ধরনের কি বলে এক্সেল দিয়ে আরো বিভিন্ন ধরনের চিত্র দিলাম, ওই অংশটাকে মূলত আমরা কি বলবো? ওই অংশটাকে আমি বলবো মেনু বারের আওতায় ধাপ। এখন তোমাদের আমরা এইখানে আহ এই মেনু বারের আওতায় ধাপ, আর এখানে আমরা দেখবো সেল, এরপর কি সেলের অবস্থান, আমরা সেলের অবস্থান সম্পর্কে এতক্ষণ শিখলাম। যে দেখো আমরা যখন মাইক্রোসফট এক্সেল চালাই, দেখো এখানে আমি A1 D3 B1, এই হোমে যে আমি যদি এখন এই কি বলবো, এই মূলত এই দেখো তুমি এই অপশনটাই দেখো, এই যে ডি, এই দেখো এই অংশটা, এটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি যে
এই যে আমরা এই যে অংশটা আমি লাল অংশ দিয়ে ক্লিক করছি, এই দেখো এই অংশটা কি বলে A1। এই যে এখানে একটা অংশ দেখা যাচ্ছে, এই যে এখানে FX, এখানে 16টা লাইন দেখা যাচ্ছে। লাইনটাকে মূলত আমরা বলি কি, এই লাইনটাকে মূলত আমরা বলি সেলের অবস্থান ও বিষয়বস্তু দেখার ফর্মুলা। বিষয়বস্তু দেখার জন্য কি ফর্মুলা, বা এর বিষয়বস্তু দেখতেছি A1, এটা ফর্মুলা না? এটাকে মূলত একটা ফর্মুলা বার, কারণ বারের মধ্যে আমি জিনিসটা দেখতেছি, ভাগে ভাগে জিনিসটা দেখতেছি। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই রাখতে সমাপ্ত দিচ্ছি। পরের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে স্ট্যাটাস বার, তারপর আমাদের শীট ট্যাব, এবং শীট ট্যাব থেকে শুরু করে আমি কালকে তোমাদের শেখাবো যে কিভাবে তুমি এই যোগ বিয়োগ বা এই তথ্য বা ডায়াগ্রামের মাধ্যমে তুমি কিভাবে কাজগুলো উপস্থাপন করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে, যে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি অবশ্যই বিষয়টা পরের ক্লাসে আবার দ্বিতীয়বার দেখিয়ে দিব। আর পেজটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবা।